একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে সাকিব আল হাসান একবার বলতেছিলেন তিনি এই যে সব বিতর্কিত কাজকর্ম করেন, দুদিন বাদে বাদে এক একটা ঘটনা ঘটান, এটা সংবাদ মাধ্যমের জন্য উপকারী ব্যাপার। উনি সাক্ষাৎকার গ্রহীতারা বলতেছিলেন যে আমি এগুলো করি বলেই আপনারা নানা রকম নিউজ করার সুযোগ পান, ফলে আমাকে ধন্যবাদ দেন। সাকিব নিশ্চয়ই জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে একটা বিদেশি লোক এসে সাকিবের এই রোলটা প্লে করা শুরু করছেন। দুদিন বাদে বাদে এমন সব ঘটনা ঘটান যেটাতে আমরা ভালো ভালো কন্টেন্ট করতে পারি এবং আমার এই কন্টেন্টগুলো ভালো ভিউও হয়। সেক্ষেত্রে জেরার্ড জোন্সকেও আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি আমাদের কন্টেন্টের সোর্স দিচ্ছেন। কিন্তু ব্যাপারটা এরকম ফাজলামো না। জেরার্ড জোন্সও যেরকম ওই যে ফেসবুকে এসে জীবনের ভয় পাচ্ছি, আমার প্রাণ সংশয়, কিংবা 999-এ ফোন দেওয়া, এই ব্যাপারগুলোরে ফাজলামো ভেবে বসছেন, ব্যাপারটাকে খুব ইজি ভেবে বসছেন। দিস ইজ নট দ্যাট ইজি, দিস ইজ নট দ্যাট ইজি। এটা আমাদের রাষ্ট্রের জন্য বিরাট একটা বিপজ্জনক ব্যাপার, বিরাট বিপজ্জনক ব্যাপার। উনি দুদিন বাদে বাদে এইসব করবেন, আবার খানিকক্ষণ পরে বিএফএফ এর সঙ্গে মিটিং করে বলবেন না সব ঠিক হয়ে গেছে, এভরিথিং ইজ ওকে। এটাও চলতে পারে না রে ভাই, এটা চলতে পারে না। একজন বিদেশি নাগরিক হিসাবে উনি এটা দেশে বসে করতে পারেন না। আমি আজকে একটু জেরার্ড জোন্সের ব্যাপারটা বুঝতে চাই যে জেরার্ড জোন্স কেন প্রতিনিয়ত এটা করতেছেন। দুই নম্বর হচ্ছে আমি বাফুফের কাছে বুঝতে চাই যদি আসলেই কোনো সমস্যা থাকে। সমস্যা তো আছেই, জোন্সও তো পাগল না একেবারে শুধু শুধু এগুলো করতেছে না, সমস্যা আছেই। সেই সমস্যাগুলো স্থায়ীভাবে মেটানো হচ্ছে না কেন? কেন দুদিন বাদে বাদে মিটিং করে ঠিক হয়ে গেছে, এই ঠিক হয়ে গেছে এটা কি রে ভাই? যেটা নিয়ে সমস্যা আছে রুট কজটা উপড়ায় ফেলেন। যদি আপনাদের মনে হয় যে জোন্সই রুট কজ, তো জোন্সটা বাদ দিয়ে দেন। দেশে বহু বিদেশি কোচ আছে, আপনারা মানে বাফুফে ইচ্ছে বাজেভাবেও বাদ দিছে, জোন্সরেও বাদ দিয়ে দেন। কিন্তু এই জিনিস এই সার্কাস আর চলতে পারে না। আমি একটু বাফুফের প্রতিও বলে জোন্সের ব্যাপারটাও বলি যে জোন্স আমাদের কোন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ফুটবল টুটবল ভুলে যান, দেশ হিসাবে আমরা কত বড় একটা বিপদে পড়তে পারি শুধু জোন্সের কারণে। বসুন্ধরা এম ব্লকে 4 কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী 8তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট 1920 বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন আমাদের দেশটা ভূস্বর্গ না। ভূস্বর্গ বলে যে জায়গাগুলোকে বলা হয় সেগুলোও খুব বাজে জায়গা। বাজে জায়গা বলতে অনিরাপদ জায়গা। কিন্তু আমাদের দেশটা সুইজারল্যান্ডের মতো না যে খুব নিরাপদ, সোশ্যাল সিকিউরিটি খুব আছে, এই জায়গায় পৃথিবীর যে কেউ এসে নিরাপদ বোধ করবে। আমরা দেশের নাগরিকরাই সবসময় নিরাপদ বোধ করি না। আবার এটাও সত্যি যে আমাদের দেশটা পৃথিবীর অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশ বা অনেক আপাত শান্তিপূর্ণ দেশ ওরকমও বাজে জায়গা না। এই জায়গায় আমরা মোটামুটি শান্তিপূর্ণ একটা সহ অবস্থান নিয়েই বেঁচে আছি। এই যে আপনার প্রতিদিন মনে হয় যে এখানে আর থাকা গেল না, এই অনুভূতির মধ্যেই আমরা কয়েকশো বছর ধরে বেঁচে আছি। এই অনুভূতিই এখানকার এই শান্তির প্রতীক। এই অনুভূতির পরও এখানে শত শত বিদেশি, লাখো লাখো বিদেশিরা আসতেছেন, কাজ করতেছেন, দাতা সংস্থার প্রতিনিধি হিসাবে আছেন, বিভিন্ন বিশেষজ্ঞ হিসাবে আছেন। এই দেশটা ওরকম ওয়াইল্ড ওয়েস্ট বুনো পশ্চিম ভাবার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। হ্যাঁ, যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন যে এটা ভূস্বর্গ হয়ে গেছে, আর যারা ক্ষমতায় থাকেন না তারা মনে করেন এটা একদম টেক্সাস হয়ে গেছে। মানে এখনকার টেক্সাস না, সেই যে সময় ওয়াইল্ড ওয়েস্ট ছিল সে সময়ের টেক্সাস। দুটো কোনোটাই সত্যি না। আমাদের এটা ভূস্বর্গও না, আমাদের এটা ওয়াইল্ড ওয়েস্টও না। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমরা দেশ হিসাবে আমাদেরকে বিদেশিদের উপরে খুব নির্ভর করতে হয়। ফুটবল ক্রিকেট অত্যন্ত তুচ্ছ ব্যাপার। যদি জাতীয় ইয়ে থেকে দেখেন, জাতীয় চিন্তার জায়গা থেকে দেখেন, তাহলে ফুটবল ক্রিকেট খেলাধুলা অনেক পেছনের ব্যাপার। অবশ্যই বিনোদন হিসাবে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আগে তো আমাদের ইকোনমি, সেই ইকোনমিতে বিদেশিদের একটা বড় ভূমিকা আছে। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে প্রচুর বিশেষজ্ঞ কর্মী এবং কর্মকর্তা চাকরি করেন বিদেশিরা। সেগুলো সব প্রয়োজনীয় কিনা এগুলো নিয়ে আলাদা ডিবেট চলতে পারে, যে এই যে বিভিন্ন টার্মিনালে যে বিদেশি ইঞ্জিনিয়াররা বা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে এত বিদেশি ইঞ্জিনিয়ার, এটা কি আসলে আমাদের দরকার? আমাদের রিসোর্সের কি এরকম অবস্থা, নাকি এটা প্রপার ট্রেনিং, প্রপার ফ্যাসিলিটেশনের অসুবিধা আছে? সেটা জাতীয় বিতর্কের বিষয়। কিন্তু রিয়েলিটি তো যে এরা কাজ করতেছেন, প্রতি মুহূর্তে এইসব ইঞ্জিনিয়াররা কাজ করতেছেন, নানা পর্যায়ের বিশেষজ্ঞ, কৃষিবিদ থেকে শুরু করে নানা পর্যায়ের বিদেশি বিশেষজ্ঞরা দেশে কাজ করতেছেন। এই সংখ্যাটা কয়েক লক্ষ। কয়েক লক্ষ মানে 1-2 লাখ না, সংখ্যাটা 20-25 লাখ হবে। এই মুহূর্তে যদি আপনি গণনা করেন যে বাংলাদেশে ওয়ার্ক পারমিট নিয়ে এবং না নিয়ে, বেশিরভাগই না নিয়ে কাজ করে। এটাও আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক যে বেশিরভাগই ট্যুরিস্ট ভিসায় এসে সুন্দরবনে গবেষণা করা শুরু করে দেয়। যাই হোক, কিন্তু কাজ তো করতেছে এরা, এবং এটাতে আমরা ফিনান্সিয়ালি কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছি। এইটা হচ্ছে একই সঙ্গে প্রচুর বিদেশিকে বাংলাদেশ ভিজিটে আসতে হয়।
বাংলাদেশের ফিনান্সিয়াল যে ইকোসিস্টেম, ইকোনমির যে সিস্টেমটা, এটা টিকেই থাকে আমাদের এই গার্মেন্টস পণ্য থেকে শুরু করে বিভিন্ন রপ্তানিমুখী পণ্যের উপরে নির্ভর করে আমরা টিকে আছি। তো এই জিনিসগুলো তাদের ভিজিটের উপরে নির্ভর করে। বায়াররা নিজেরা আসেন, কোয়ালিটি চেকিংয়ের কিউসি থেকে লোক আসে। আবার অনেক সময় বড় বড় কোম্পানির যারা রিয়েল বায়ার, ওই মধ্যস্বত্বভোগী না, যেমন ধরেন বিভিন্ন জিন্স নির্মাতা কোম্পানি অমুক তমুক, এদের প্রধানরা লিভাইসের বিভিন্ন বড় বড় কর্মকর্তারা তারাও আসেন, আমাদের দেশ ভিজিট করতে আসেন। তারা শুধু আমাদের দেশে প্রোডাকশন কেমন হচ্ছে ওটা দেখতে আসেন না, এদেশের নিরাপত্তা পরিস্থিতি কেমন, এদেশের ক্লাইমেট কেমন, অমুক তমুক সব কিছু তারা অবজার্ভ করেন। অবজার্ভ করে নিশ্চিত হওয়ার পরে অর্ডার করতে থাকেন। আমাদের এই জিনিসগুলো আমাদের অর্থনীতির চালিকা শক্তি। যতগুলো বললাম আরও অনেক ক্যাটালিস্ট জিনিস আছে যেগুলোর সঙ্গে বিদেশিদের আসা যাওয়ার খুব জরুরি সম্পর্ক আছে। এখানে নতুন ইনভেস্টমেন্ট অমুক তমুক সব কিছু নিশ্চিত থাকতে গেলে আমাদেরকে এই জায়গাটায় বিদেশিদের জন্য যে এটা একটা বাজে জায়গা না, এটা সবসময় নিশ্চিত রাখতে হবে। এবং আসলে সেটা নিশ্চিত, সেটা কখনোই কোনো সময়ই ওটা এমন পর্যায়ে যায় না যে আসলে এটা খারাপ। ওটা এক এক পক্ষ এক এক সময় খারাপ দেখায়, কিন্তু আসলে খারাপ না। এখন এরা যদি আশা বন্ধ করে দেয়, এরা যদি প্যানিক ক্রিয়েট করে, এদের মধ্যে যদি প্যানিক তৈরি হয়, তাহলে আমার ইকোনমি ধসে যাবে। তো আমার পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধসে যাবে যদি বায়াররা মনে করে যে এখানে পরিস্থিতি আসলে অনিরাপদ, এখানে মানুষ যেভাবে বসবাস করে সেখান থেকে আমার প্রোডাকশন আনা ঠিক হবে না, প্রোডাক্ট আনা ঠিক হবে না। কি একটা ভয়ঙ্কর অবস্থা না? ধরেন আগামীকালকে কোনো একটা বায়ারের এই ঢাকায় মিটিং আছে, কোনো 10টা গার্মেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে তারা মিটিং করবে। সে যখন দেখবে যে এই দেশে একটা ফুটবল টিমের কোচ তার হোটেল রুমে নিরাপদ বোধ না করে 999 মানে এই দেশের ইমার্জেন্সি নাম্বারে ফোন দিতে বাধ্য হয়েছে, সে আসবে, কালকের ওই মিটিং করতে আসবে। তাহলে বোঝেন কত কোটি টাকার শিপমেন্ট কালকে শেষ হয়ে যাবে, কত কোটি টাকার বিজনেস শেষ হয়ে যাবে। এই প্রতিষ্ঠানগুলো কোথায় দাঁড়াবে? এই প্রতিষ্ঠানে যে হাজার হাজার গার্মেন্টস কর্মী কাজ করে, এরা কোথায় যাবে? ব্যাপারটা এত সরল না। যেভাবে আপনারা জোনসের ব্যাপারটা দেখতেছেন, এটা মোটেও সরল না। এটা ভয়ঙ্কর একটা সিগন্যাল দিচ্ছে দেশের বাইরে, ভয়ঙ্কর সিগন্যাল দিচ্ছে। এই লোক কেন করতেছে আমি এখনো পরিষ্কার না। গত 10 তারিখ হঠাৎ করে সে পরপর কয়েকবার ফেসবুকে আসলো, প্রথমে বলল যে বেতন ভাতা পাচ্ছে না, তখনও তার বেতন ভাতার ঢোকার টাইম শেষ হয়ে যায় নাই। তার বেতন ভাতা ঢোকে হচ্ছে 10 তারিখে, মানে ঢোকার কথা, ওটাই তার প্রথম মাসের স্যালারি। সেই 10 তারিখে আপনার ঢুকবে, তারপরে বাংলাদেশ ব্যাংকে সুইচার হয়ে তার বিদেশি অ্যাকাউন্টে টাকা যাবে। একটু তো সময় লাগবে। আচ্ছা 10 তারিখ পর্যন্ত তো আপনি সময় দেবেন। 10 তারিখ সকালবেলা সে ফেসবুকে এসে বলতেছে আমি টাকা পাই নাই, আমার বউ বাচ্চা খেতে পাচ্ছে না, আমি খুব বাজে অবস্থায় আছি, আমার বউ বাচ্চার কাছে ফিরে যেতে ইচ্ছা করতেছে, তাদের কথা দিয়ে কথা রাখতে পারতেছি না। ভাই তুই 10 তারিখে টাকা পাবি, তোর কন্ট্রাক্টে লেখা আছে, তুই 10 তারিখটা যাইতে দে, 11 তারিখ এসে এটা ফেসবুকে বল। তারপরে সে খানিকক্ষণ পরে এসে বলে যে আমি এখানে খুব অনিরাপদ বোধ করতেছি, আমার জীবনের শঙ্কা হচ্ছে, কেন আমার গাড়ির কাছে থাবা দিয়ে লোকজন টাকা চায়, আমার কাছে যত্রতত্র লোকজন সহায়তা চায়, গাড়ির কাছে থাবা দিয়ে টাকা চায়, এটা ভিক্ষুকরা। তুমি কি পৃথিবীর বাইরে থেকে আসছো? আগের দিন যদিও আমি বলছি যে ব্রিটেন থেকে আসছেন, নাও বুঝতে পারে, কিন্তু এমন কোনো দুনিয়া নাই যেখানে একেবারেই ভিক্ষাবৃত্তি নাই। তুমি আসছো এখানে কাজ করতে, এই দেশটায় যে ভিক্ষাবৃত্তি চলে, মিনিমাম একটু কাণ্ডজ্ঞান তো থাকতে হবে। তোমার কন্ট্রাক্ট পেপার তুমি পড়ে দেখো না, কি এগ্রিমেন্ট আছে কিছু জানো না, একেবারে নাবালকের মতো, মানসিক অস্থির ছেলের মতো তুমি ফেসবুকে এসে চিল্লাপাল্লা করতেছো, ভিডিও করে বলতেছো যে আমার উদ্ধার করো, আমার জানের নিরাপত্তার সমস্যা আছে। আবার ঘন্টা কয়েক পরে তুমি স্টেটমেন্ট দিয়ে বলতেছো সব ঠিক হয়ে গেছে, জাহেদি সাহেবের সঙ্গে মিটিং হয়েছে, আমি এখন ফুটবল ছাড়া কিছু নিয়ে ফোকাস করতেছি না। তার মানে কি? একটু আগে তুমি যে কথাগুলো বলছো এর প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্স। এগুলো ফুটবলীয় ব্যাপার না, এগুলো ক্রিমিনাল অফেন্স। তুমি বলছো আমার জানের নিরাপত্তার সমস্যা আছে অমুক তমুক, এগুলো সেটেল করতে হবে না। এগুলো নিয়ে তুমি যে সরকারের কোনো স্টেটমেন্ট দিছো, তার কাছ থেকে বাফুফে কোনো স্টেটমেন্ট নিছে যে না এটা ভুল করছিলাম ফেসবুকে এগুলো বলে? ওকে আসেন, এবার যেটা করছে আমরা জানি যে ওই যে তার সহকারী কোচের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বনিবনা নাই, এগুলো বারবার পত্রিকায় আসতেছে। এখন আমরা বলি যে এটা সিন্ডিকেট, আমরা বলি যে এই সহকারী কোচের সমস্যা হতে পারে, আমি এটা খুবই বিশ্বাসযোগ্য ব্যাপার। বাংলাদেশে এগুলো অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ আমাদের এখানে একজন সহকারী কোচ মূল কোচকে কোঅপারেট করবেন না, ঝামেলা হবে, এতে আর নতুন কি আছে? এটা হতে পারে। এটা কিন্তু তার সঙ্গে নাকি হাতাহাতি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, এক পর্যায়ে সে 999 ফোন দিয়েছে। ভাই 999 মানুষ কখন ফোন দেয়? হোয়েন ইউ আর ইন লাইফ ট্রাপ, যখন তোমার একেবারে জীবনটাই সংশয়ে পড়ে গেছে, তখন তুমি ন্যাশনাল ইমার্জেন্সিতে ফোন দিবা। তুমি আসছো একটা হোটেলে,
ওটা একটা স্টার হোটেল, ওই হোটেলের সিকিউরিটি আছে, বিএফএফের সিকিউরিটি আছে। তুমি যদি থ্রেটেনি ফিল করো, প্রথমে তো তাদের হেল্প নিবা। কাউরে কিছু না জানায় তুমি ডাইরেক্ট 999 ফোন দিছো, ওকে ফাইন। 999 কর্তৃপক্ষরে কি সন্তুষ্ট করতে পারছো? 999 কর্তৃপক্ষ কি প্লিজড হয়েছে, কনভিন্স হয়েছে যে আসলেই ওরকম ইমার্জেন্সি ছিল, তোমার জীবনের ঝুঁকি তৈরি হয়েছে? এগুলো হচ্ছে জোনসের ব্যাপার। আমি মনে করি সব মিটে গেলেও, আমাদের দিকের অপরাধ মিটে গেলেও এই লোকরা আর রাখার সুযোগ নাই। এই লোক যে ক্রাইমগুলো করছে এটা আমাদের ন্যাশনাল ভাবমূর্তি নষ্ট করতেছে। ভাবমূর্তি জিনিসটারে এইভাবে নিয়েন না যে ঠিক আছে যাক এই সরকারের ভাবমূর্তি নষ্ট হোক। সরকারের ভাবমূর্তি বলে কিছু নাই, দুদিন পরে এই সরকার থাকবে না, আপনি ক্ষমতায় আসবেন বা আপনার কোনো ইন্টারেস্টও শেষ হয়ে যাবে এটার ভিতর দিয়ে। ফলে রাষ্ট্র হিসাবে দেখেন, সবাই এক হিসাবে দেখেন যে আপনার দেশের ক্ষতি হয়ে যাচ্ছে। ফলে এই লোকটা আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করতেছে। এবার আসে বাফুফের দিকটায়। বাফুফে এই যে ধামাচাপা দিয়ে চলতেছে প্রতিটা ইস্যু জোনস আসার পর থেকে প্রতিদিন শুনি এরকম ঘটনা। ওই যে বললাম সাকিবের মতো প্রতিদিন সে খবর উৎপাদন করে যাচ্ছে, প্রতিদিন বিতর্ক তৈরি করে যাচ্ছে। এখন সেটার দায় সম্পূর্ণ এই যে কাজগুলো সে করছে এগুলো অপেশাদারিত্ব, ছেলে মানুষই এবং জবাবদিহিতা যোগ্য কাজ। এগুলোর জন্য তাকে জবাবদিহিতা করা উচিত, যদি না করে ফিফাতে নালিশ করা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যে এই কাজগুলো সে যে করতেছে, এক খাতে তো তালি বাজতেছে না, এদিক থেকেও তো ছোটখাটো উস্কানি, ছোট বড় উস্কানি এগুলো চলতেছে। এগুলো কি সমাধানটা হচ্ছে? কেন আমরা স্টেটমেন্ট দিয়ে বলি সব ঠিক হয়ে গেছে, ভুল বোঝাবুঝি ছিল? এই ভুল বোঝাবুঝি বলে সব সমস্যারে মাটি চাপা দেওয়ার প্রবণতাটা আর কত? সমস্যাগুলো গোড়া থেকে শেষ করেন না। যদি সহকারী কোচের সমস্যা হয় সেটা শেষ করেন, যদি জোনসের সমস্যা হয় সেটা শেষ করেন। কি এমন ব্যাপার যে আমাদের জোনসকে বা ওই যে আতিকুর রহমান মিশুকে দুজনকে রাখতেই হবে একসাথে? এইটা জোড়াতালি দিয়ে রাখতে হবে। কি স্বামী স্ত্রী? যে স্বামী স্ত্রীও তো কোর্টে গেলে কোর্ট বলে না বনিব, না হলে ভাই আলাদা আলাদা থাকেন, তো ডিভোর্স নিয়ে নেন। এইটা আপনি কোন হিসাবে দুজনকে এক জায়গায় আপনার জোর করে রাখতে হবে? যার সমস্যা তারা বের করে দেন ক্যাম্প থেকে। জোনসের সমস্যা হলে জোনসকে বের করে দেন, ওই সহকারী কোচের সমস্যা হলে তারে বের করে দেন। আর সিস্টেমে কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক করেন। এটাই যে ধামাচাপা দিয়ে রাখা দুদিন পরে পরে ওটা কোনো কিছু না, ভুল বোঝাবুঝি, মিস ইন্টারপ্রেশন। বাংলাদেশের তো সবচেয়ে কমন ব্যাখ্যা হচ্ছে আমার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর ভাই কানে শুনতেছি লোকটা ফেসবুকে এসে এটা বলতেছে, চোখে দেখতেছি এটা লিখছে সে, এটা ভুল ইন্টারপ্রিটেশন কোত্থেকে হয়? ফলে বিএফএফের তরফে গোজামিল দেওয়ার প্রবণতাটা বন্ধ করতে হবে। এখন আপনারা শেষ যেটা বলতে পারেন যে যদি জোনস এগুলো না করতো তাহলে কি আমরা এটা নিয়ে আলোচনা করতাম? আমাদের আলোচনা করাটা বা জরুরি না। জরুরি হচ্ছে যে জোনস যদি সমস্যায় পড়ে থাকে তার সমস্যার সমাধান হওয়া। এই সমস্যার সমাধানের জন্য প্রপার ওয়ে আছে। সে যদি বেতন ভাতা ঠিক মতো না পায়, সে যদি নিরাপত্তার অভাব বোধ করে, দেয়ার ইজ এ হটলাইন অফ ফিফা। কিন্তু আলটিমেটলি আপনার জায়গা তো, যদি আমি মনে করি যে বিএফএফ কোনো সমস্যার সমাধান করতেছে না, ফেসবুক আপনার সমাধান করে দিছে। এই যে ফেসবুকে এতগুলো স্ট্যাটাস দেওয়া, ভিডিও দেওয়া, তাদের কিছু হয়েছে? আলটিমেটলি তো ধামাচাপাই হয়েছে। আপনার যদি মনে হয় যে এগুলো নিয়ে বিএফএফ এমন করতেছে আপনি পারে উঠতেছেন না, গো টু ফিফা, জাস্ট একটা মেইল করার ব্যাপার, একটা মেইল করে দেন। এর আগে অনেকে করছে, ডিডো থেকে শুরু করে বাংলাদেশে অনেকে করছে, টাকা পয়সা পাচ্ছে না, ফিফারে জানাইছে, ফিফা বাফুফেরে জরিমানা করে দিছে। ওই টাকা তো আদায় করেই দিছে, উল্টে জরিমানা করে দিছে। এটা মোটেও মানে কঠিন কিছু না, ফিফাতে একটা মেইল করলেই হয়ে যায়। আপনি সেটা না করে ফেসবুকে এসে কাঁদুনি করতেছেন। এটাতে তো শুধু বাচ্চাদের উস্কানি দেওয়া আর এই আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ বাড়ানো, আর কোনো কাজ হয় না। আপনি ফেসবুক জুড়ে ফেসবুকের যেসব ফুটবল গ্রুপ আছে তাদেরকে একটু পোস্টের বিষয় বাড়ায় দিচ্ছেন, সিন্ডিকেট নিপাত যাক বলে আপনি চিল্লানোর সুযোগ করে দিচ্ছেন, আর তো কিছু হচ্ছে না। এটা থেকে সত্যি সত্যি সিন্ডিকেট কমবে? সত্যি সত্যি এইসব সমস্যার সমাধান হবে? ফেসবুকে চিল্লায় জীবনেও হবে না। আপনি যে 999 ফোন দিলেন, আপনি 999 ফোন দিয়েছেন, আমি মানে নিচ্ছি আপনার জীবনে ঝুঁকি আছে, আপনি এর পরবর্তী পদক্ষেপগুলো নিয়েছেন, ওটা ফিফাতে জানাইছেন যে আমার এরকম সমস্যা ছিল, 999 কর্তৃপক্ষ আসছিল। ফিফা তো তখন 999 যাদের ফোন দিয়েছিলেন ওই পুলিশ কর্তৃপক্ষেরও বক্তব্য নেবে। যদি আপনি ফলস অ্যালার্ম বাজায় থাকেন তাহলে তো আপনিই শাস্তি পাবেন, যে ফলস অ্যালার্ম তুমি কেন বাজাইছো, কেন একটা রাষ্ট্রের কর্তৃপক্ষরে এনগেজ করে ফেলছো। এটা তো রসিকতার না। এখন কথা হচ্ছে যে জোনস যেটা করতেছে এটা পুরোপুরি পাগলামি, পেশাদারিত্বহীনতা এবং জবাবদিহি যোগ্য একটা ব্যাপার। এটা জবাবদিহি যদি বাফুফে নিজে নিতে না পারে, যে বাফুফের উচিত ফিফার দ্বারস্থ হওয়া। আর জোনস যদি মনে করেন বাফুফের কাছ থেকে তিনি আসলেই এরকম শঙ্কায় আছেন, তারও ফিফার দ্বারস্থ হওয়া উচিত। এটা নিয়ে সার্কাসটা বন্ধ করা উচিত, দুই পক্ষেরই সার্কাস বন্ধ করা উচিত। এটাতে আলটিমেট ক্ষতি একমাত্র বাংলাদেশের, আলটিমেট ক্ষতি বাফুফেরও না, জোনসেরও না। জোনস দেখা যাবে উজবেকিস্তান যাচ্ছে, সেই সব তালবাহানা করে ওখান থেকে আর দেশে ফিরবে না, গিয়ে ওখানে ঠিকই ফিফাতে নালিশ করে তার কন্ট্রাক্টের সমস্ত টাকা নিয়ে নেবে। বাফুফেও দুদিন পরে ভুলে যাবে, তারা এই যে সহকারী কোচের পছন্দ মতো একজন বিদেশি কোচ এনে দিবে, যার সবাই পকেটে হাত দিয়ে আরামে ঘুরে বেড়াবে। মাঝখান থেকে আমার অর্থনীতি সাফার করবে,
আমাদের অর্থনীতি সাফার করবে। আমার এই কন্টেন্ট যদি কোনো কারণে রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষের নজরে আসে, তারা একটু দয়া করে এটাতে ইন্টারফেয়ার করেন। এটা কিন্তু ওই ফুটবলের ছেলে খেলায় আটকে থাকতেছে না। জোন্স যে কাজগুলো করতেছে এটার আল্টিমেট সাফারার আপনারা হবেন। আপনারা হবেন। এখন অনেকে অনেক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বা মজা নেওয়ার জন্য, কনটেন্টের ভিউ বাড়ানোর জন্য, ফেসবুকে হাতে তালি পাওয়ার জন্য এগুলাতে উৎসাহ দেবে। কিন্তু আল্টিমেট লুজার কিন্তু আমরা। আল্টিমেট লুজার বাংলাদেশ। এইটা মাথায় রেখে সবাই যদি একটু পা ফেলি না, সবাই একটু উৎসাহ দেই যে কে কি বলা উচিত, কে কি বলা উচিত না, তাহলে খুব ভালো হয়। আমরা এটলিস্ট নিজের নাকটা না কাটি। যাত্রাভঙ্গ করতে চাই কোনো সমস্যা নেই, নিজের নাকটা না কাটি। ওকে, আমি শেষ পর্যন্ত দেখতে চাই জিনিসটার সমাধান। আর আমি সমাধান বলতে আমি ওই গোঁজামিলের পক্ষের না। আমি অলরেডি বুঝে ফেলছি এই জোন্সের সঙ্গে আমাদের আর পথ চলা সম্ভব না। তাতে বাফুফের যদি সবচেয়ে খারাপ সংস্থাও হয়, তাও আমি বাফুফেরকে আর বলব না জোন্সকে রাখেন। কারণ এত অপেশাদার, এত মেন্টালি আনস্টেবল একটা লোক, তাকে আপনি সন্তুষ্ট কখনো করতে পারবেন না। আজকে 999 ফোন দিচ্ছে, পরশুদিন দেখা যাবে র্যাবে ফোন দিয়ে বসছে। র্যাবের একটা বাহিনী গিয়ে হাজির হয়েছে যে আমার কিডন্যাপ করে নিচ্ছে এরা। তখন তো আরেক বিপদ রে ভাই, আমাদের এলিট ফোর্স ডেকে বসবে। তো এইভাবে চলতে পারে না। এভাবে একটা ফুটবল কোচের সঙ্গে একটা ফেডারেশনে চলতে পারে না। আমি বাফুফেকে একবারে হাত জোড় করে অনুরোধ করব, ব্যাপারটা এখানে শেষ করেন। এইখানে শেষ করে দেন। এই আন্ডার 20 টুর্নামেন্টটা খেলে আসার পরে সে যদি দেশে ফেরে, তাহলে ওখানেই শেষ করে দেন। মানে এই ব্যাপারটা এখানে ইতি টানেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।